শহরতলির যে এলাকায় বাস করি তা অপেক্ষাকৃত নিচু জায়গা। বর্ষা আসতেই পানিতে ভেসে যায়, ময়লা আবর্জনায় ছেয়ে যায় পথ ঘাট আঙ্গিনা। তবু আমার মতো লোকেরা এখানেই মাথা গুঁজে থাকে, কেননা বাসা ভাড়াটা বেশ কম। অন্যান্য বাড়ির মতো এবারেও বর্ষা এলো এবং সেই একই অবস্থায় আমরা ক্রমাগত তাক্তাপোষের পায়ার নিচে ইট ঠুকিয়ে তা উঁচু করতে থাকলাম। যাদের শহর এলাকায় আত্মীয় বন্ধু কিংবা বেশি ভাড়ায় ঘর নেবার সামর্থ্য আছে, তারা ঘরদোরে তালা লাগিয়ে উঠে গেল। আমি আর আমার বন্ধু কাশেম যে টিনের ছাপটাটায় থাকি তার মধ্যে হাঁটু ডুবে যায় পানিতে। তবু আমরা কোথাও যাবার নামটি করছি না। ব্যাপারটা তো আর চারটিখানেক কথা নয় যে ভাবলেই উঠে যাওয়া যাবে। বেশি ভাড়ার পয়সা ট্যাকে থাকা চাই, নতুবা উঁচু রাস্তার পাশে কোনো মতে ছাউনি তুলে থাকার হিম্মত চাই মনে। এ দুটোর কোনোটাই আমাদের নাই। কাশেম রাজনীতি করে, লীগ পার্টির ঘোর সমর্থক, সভা সমিতিতে বক্তৃতা দেয়, কিন্তু বর্তমানে বেকার। খাবার সংস্থানও সময়ে থাকে না, তবে ভবিষ্যতে দেশের কেউ কেটা হবে এমন আশা করে। আর আমি বেকার লেখক, লেখাও বিশেষ পয়সা পাওয়া যায় না। তাই গত বছরের বর্ষা আমরা যেমন পাশ কাটিয়েছিলাম, এবারেও তাই করতে চেষ্টা করতে লাগলাম। কিন্তু হতহম্বি, এবারের বর্ষা আর কিছুতেই থামতে চায় না। রোজ 5-6 ইঞ্চি করে পানি উঁচু হয়ে উঠছে, তক্তপোষ ডুবু হয়ে গেল। তাছাড়া সাপ বিচ্ছুর অত্যাচার ভয়ানকভাবে বেড়ে গেল। চালের বাতায় সাপ ঝুলে থাকে, কেন্ন কেঁচো কিছু বেড়ার গায়ে হেঁটে বেড়ায়। তাও বা সহ্য হতো, কিন্তু কোথা থেকে লাখ লাখ পিঁপড়ে ভেসে এসে আমাদের তক্তপোষেই আশ্রয় নিল। আমরা একেবারে নিরুপায় হলাম। সে কারণে সারা রাত ধরে দুজন বসে পিঁপড়ার কামড় খাওয়ার চেয়ে পাড়ার মাতবর মতো লোক আব্দুল করিম খাঁ সাহেবের ছেড়ে যাওয়া ঘরের তালা ভাঙা অধিকতর শ্রেয় মনে করলাম। আব্দুল করিম খাঁ সকালে সেক্রেটারিয়েটে কি চাকরি করেন, আর বিকেলে হোমিওপ্যাথির বাক্স নিয়ে বসে নানা গরিব মানুষকে রোগে শোকে ঔষধ দেন। লোকটি বেশ নাদুস নুদুস চেহারা, মুখখানা মিষ্টি মিষ্টি, হৃদয়টাও দয়ায় ভরা। পাড়ার সবাই তাকে খাতির করে কথা বলে। এহেন লোকের 5 ইঞ্চি দেয়াল দেওয়া টিনের ঘরের তালা আমরা ভেঙে ফেললাম। মনে কেবলমাত্র ভরসা আল্লাহ যা করে। ঘরখানা তখনও শুকনো তকতক করছে, আসবাবপত্র বেশি কিছু নাই, কেবল একখানা পুরানা খাট পড়ে আছে। আর দেয়াল, আলমারিতে একগাদা ছেঁড়া ফাটা বই খাতাপত্র, মেঝেতেও টুকরো কাগজ ইতস্তত ছড়ানো। কাশেম বলল, এখন প্রথম কাজ হচ্ছে আরামে একটানা ঘুম দেয়া এবং বিগত কয়েক রাতের বেঘুম অবস্থাকে একটু পুষিয়ে নেওয়া। কথা বলেই সে শটান সেই খাটখানায় শুয়ে পড়ল। আমি হাতের হেডিকানটা আরও একটু উস্কিয়ে দিয়ে ছেটানো ছড়ানো কাগজপত্রগুলো গুছিয়ে তুলতে চেষ্টা করতে লাগলাম। ঘরে ঢুকে যে অন্যায় করেছি, জিনিসপত্রগুলো কিছুটা গোছগাছ করে হেফাজতে রাখলে সে অন্যায় কিছুটা লাঘব হবে এই আশা। কাগজপত্রগুলো গুছিয়ে আলমারির বই খাতাপত্র যা ধুলো আর মাকড়সার জালে একাকার হয়েছিল তার দিকে মন দিলাম। প্রথমেই যেখানে হাতে নিলাম সে একখানা খাতা। ঝাঁকি দিয়ে ধুলো ঝাড়তেই তার ভেতর থেকে পিন লাগানো কয়েক পাতার লেখা কাগজ নিচে ছুটে পড়ে গেল। অতি যত্নে তুলে নিলাম। গোটা গোটা হাতের ঠাস বুনোট লেখায় ভরা। উপরে অপেক্ষাকৃত বড় বড় অক্ষরে লেখা, মাটির দামে দাম, আব্দুল করিম খাঁ। অসুখ হলো, 2-1 লাইন পড়ে গেলাম। আমি কবিতা লিখি, কবি বলে একটু খ্যাতিও হয়েছে। স্বভাবতই আমার মনে হলো এটা একটা গল্প। তাহলে করিম খাঁ সাহেব সাহিত্যিক? অমল চুপচাপ রাশভারী লোক, সরকারি অফিসে কাজ করেন, অবসরে হোমিওপ্যাথের দাতব্য চিকিৎসক, কিন্তু ভেতরে ভেতরে লোকটা সাহিত্যিক তা কোনোদিন ভাবতে পারিনি। হ্যারিকেনটা সামনে নামিয়ে মেঝেতেই বসে লেখাটা পড়ে চললাম। আমি তখন স্থানীয় প্রাইমারি স্কুলের সেক্রেটারি। একদিন বিকেলবেলায় স্কুলের আয়া এসে বলল, রাস্তায় একটা মেয়ে পাওয়া গেছে, বাড়ি পাবনা জেলায়,
বয়স 18-19 হবে। সে বললে সে সাহেবের জন্য সিগারেট কিনতে দোকানে এসেছিল আর ঠিকানা খুঁজে ফিরে যেতে পারেনি। মনে মনে ভাবলাম হয়তো অজপাড়া, গায়ের মেয়ে, লেখাপড়া জানে না, নতুন শহরে এসেছে এবং পথ ভুল করেছে, এটা স্বাভাবিক। আমার নিজের বাড়ি পাবনা জেলায়, তাছাড়া আমি স্কুলের সেক্রেটারি, পেয়েছে আয়া, অতএব দায়িত্বটা আমারই বেশি। সে কারণে তাকে 4 আনা পয়সা দিয়ে বললাম তার কথা মতো বাসাটায় একটু চেষ্টা করে দেখো, পাড়ায় একটা টিন পিটিয়ে জানান দাও, তথাপি যদি না পাও তবে আমার এখানে রেখে যেও। কথাটা বললাম বটে, মনটা কিন্তু গিন্নির ভয়ে দুরু দুরু করতে লাগলো। মেয়েটার বয়স ভালো না, গিন্নিও আমার চরিত্র সম্বন্ধে একেবারে সন্দেহমুক্ত নন, কিন্তু মেয়েটার বিপদও কতখানি তাও বুঝতে পারছি। ও বয়সের নিরাশ্রয় মেয়ে হাতে পেলে পাড়ার গুন্ডা পান্ডা লোকেরা মহোৎসব বসাবে, চিল শকুনের মতো ছিঁড়ে ফেরে খাবে। আয়া মাথা নামিয়ে ছ্যালাম করে চলে গেল। আচ্ছা, খোঁজ খবর করে দেখা না পেলে আপনাকে জানাবো। আমি মেয়েটাকে আশ্রয় দেবার সপক্ষে অনেক নৈতিক যুক্তি গিন্নির নিকট পেশ করতে লাগলাম। আমার দেশের একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আমার কুকুর ভীম যা খায় তার চেয়ে বেশি তো নয়ই, বরং কমই খাবে সে। তাছাড়া কাজও তো করবে, একেবারে বসে তো খাবে না। যদি তেমন ভালো হয় তাহলে ঠিকে ঝিকে ছাড়িয়ে দিলেই হবে। কিন্তু গিন্নি কিছুতে খুশি হয়ে হা বলছেন না। আয়েরও আর 3-4 দিন খোঁজ নেই। ভাবলাম যাকগে, একটা কিছু হয়েছে নিশ্চয়ই। দুপুরে একদিন অফিস ফেরত দেখি একটা মেয়ে রান্নাঘরের সামনের বারান্দায় বসে ঝিমোচ্ছে। অনুমান বয়স 18 কি 20। গিন্নি নারাজ কণ্ঠে বললেন, স্কুলের আয়া রেখে গেছে। আমি হাসি মুখে জবাব দিলাম, বেশ তো, তোমার একজন কাজের মানুষ হলো, যতদিন ওর কোনো একটা সুব্যবস্থা না হয় কাম করিয়ে খেতে দাও, মাইনে তো আর দিতে হবে না। মেয়েটাকে বললাম, তোমার নাম কি? বাড়ি পাবনা জেলার কোন গ্রামে? সে ডাগর ডাগর দুটো চোখে এক সমুদ্র বেদনা ছড়িয়ে আমার দিকে চাইল। ধীর মিষ্টি কণ্ঠে বলল, আমার নাম ছবি, বাড়ি নগরবাড়ির কাছে মধুপুর। আমি বললাম, বাহ, বেশ নামটি তো। ও মধুপুর, সেগা আমি চিনি। তা তোমার কোনো ভয় নেই, তুমি থাকো। যে সাহেবের বাসায় কাজ করতে তাকে যদি না পাওয়া যায় তোমাকে আমি তোমার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমার কথা শুনে যেখানে খুশি হবার কথা তা না হয়ে সে যেন আরও বিমনা হয়ে গেল। বলল, আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন? বাড়ি আমি যেতে পারবো না। বললাম, কেন? বাড়ি গিয়ে খাবো কি? বাপ মাই খেতে পায় না, ভিক্ষে করে কোনো বেলা জোটে কোনো বেলা জোটে না। তাকে সান্ত্বনা দেবার জন্যই বললাম, আচ্ছা আচ্ছা, এখন থাকতো, সে পরে দেখা যাবে। মন দিয়ে কাজকাম করলে তুমি আমাদের বাড়িই থাকতে পারবে। মেয়েটা সহসা যেন উচ্ছল হয়ে উঠল এবং এগিয়ে এসে আমার পায়ের ধুলো নিতে নিতে বলল, আমাকে রাখবেন, তাড়িয়ে দেবেন না তো? আমি লাফ দিয়ে দুহাত সরে গিয়ে বললাম, আরে আরে, পাগল নাকি? পায়ে হাত দিচ্ছে কেন? তা তোমার খাওয়া হয়েছে? যে বাড়ি ছিলাম তাদের ওখানেই দুপুরে খেয়েছি, জবাব দিল সে। গিন্নিকে বললাম, ওকে কিছু কিছু কাজ দাও, একেবারে বসে খাবে কেন? এ কথায় ছবি খুব খুশি হলো, কিন্তু তাকিয়ে দেখলাম গিন্নির মুখ ভার ভার। ঘরে গিয়ে জামা কাপড় ছাড়ছি, গিন্নি গিয়ে হাজির হলো। বলল, কোথাকার কে, ঠিক ঠিকানা নেই, ওকে ঘরে রাখা আমার ভালো মনে হচ্ছে না। তাছাড়া যে বয়স, চাকর বাকর আছে বাড়িতে, কে সারাদিন পাহারা দিয়ে বেড়াবে ওকে? আমি বললাম, কোথাকার কে তার ঠিক নেই, কথাটা সত্যি, কিন্তু সে যে একজন মানুষ সে কথাটাও সত্যি। কত আজে বাজে খরচ করি, দিনে 2-3 টাকার সিগারেট খাই, একটা কুকুরের পেছনে টাকা ব্যয় করি, আর একজন মানুষ পেট ভাতায় থেকে কাজ করবে, তাও সহ্য করব না? তাকে পথে নামিয়ে দেব? এও কি কখনো হয়? আমি তা পারবো না, পারো তুমি তাড়িয়ে দাও। তাছাড়া বুঝতেই তো পারছো, ওকে বাড়ির বাইরে যদি ছেড়ে দিই
আমাদের পাড়ার গুন্ডা বদমাইশেরা ওকে এক্ষুনি টেনে হেঁচড়ে রেল লাইনে নিয়ে যাবে, আর এমন সর্বনাশ করবে যে ওর জীবনটাই পয়মাল হয়ে যাবে। গিন্নি নারাজ কণ্ঠে বললেন, তোমার যা ইচ্ছে। 2-3 দিনের মধ্যেই ছবি বেশ হাসি হাসি হয়ে উঠেছে। দেখে মনেই হয় না যে ওর কোনো দুঃখ আছে। মনে মনে ভাবলাম, দুবেলা পেটের দুটো ভাত আর একটু আশ্রয় পেলে আমাদের দেশের মানুষ কত খুশি হয়। লক্ষ্য করছি ছবি যত খুশি হয়ে উঠছে, গিন্নির মুখ তত ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। ভাবটা যেন কোথাকার আপদ এসে জুটল। একে নিয়ে কখন কি বিপদ হয় তার ঠিক কি। কথাটা এক বন্ধুকে বললাম। তিনি বললেন, পুলিশে ডায়েরি করিয়েছেন? বললাম, না তো, কাজটা ভালো করেননি। আপনার গিন্নি বরং আপনার চেয়ে সংসার ধর্মে পটু। তার পরামর্শ শোনাই ভালো ছিল। কার মেয়ে কি বউ তার ঠিক নেই, কোথায় কি করে এসেছে তাও বলা যায় না। দিন সময় ভালো নয়, হয়তো উপকার করতে গিয়ে বিপদে জড়িয়ে পড়বেন। নেহায় যদি আশ্রয় দিতেই চান, পুলিশে একটা ডায়েরি করান এবং খবরের কাগজে একটা খবর ছাপিয়ে দেবার ব্যবস্থা করুন। বন্ধুর পরামর্শ শুনে মনটা খারাপ হয়ে গেল। এসব হ্যাঙ্গাম আমি পোহাতে পারবো না। তাছাড়া পুলিশ, বাপ রে, ওরা তো বাঘ। লোকে কথায় বলে, বাঘে ছুতে ছুতে 18 ঘা। পুলিশের খপ্পরে পড়লে মেয়েটা তো নিস্তার পাবেই না, আমাকে নিয়েও টানাটানি হতে পারে। ভয়ানক অস্বস্তি অনুভব করতে লাগলাম। এখন এ থেকে রেহাই পাই কি করে? এক হতে পারে অমানুষের মতো তাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু তা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি করি? এমন সময় এক বন্ধু বলল, আমার একটা আয়া দরকার। সুযোগ পেয়ে তাকে প্রস্তাবটা দিয়ে বসলাম। তিনি খুশি হয়ে বললেন, বাঁচালেন ভাই, যা মুসিবতে পড়েছিলাম ছোট বাচ্চাটিকে নিয়ে। বিকেলে বন্ধু এসে হাজির। ছবিকে প্রস্তাবটা দিতেই তার মুখখানা কালো হয়ে গেল। আমি বললাম, ভয় কি, আমার বন্ধু আমার মতোই, তোমার কোনো অসুবিধা হবে না। বাচ্চাটা আগলাবে আর সুখে দুবেলা খাবে। কাপড় চোপড় যা প্রয়োজন তাও উনিই দেবেন। আর এমন তেমন কিছু হলে আমি তো আছি, তুমি যাও কেমন। মুখে কোনো কথা বলল না ছবি, তবে ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। আমি বুঝতে পারলাম, সম্মতি না জানিয়ে তার আর কি করার আছে। আমাদের উপর যখন তার কোনো দাবি নেই, তখন যেতেই হবে। একটু বাদেই তার পরবার জন্য আলাদা যে একখানা কাপড় ছিল সেখানে পুটলি বেঁধে নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো মৃতের মতো মুখ করে। আমি বললাম, যাও, ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছবি চট করে আমার পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো এবং মুখ তুলে আমার দিকে চাইল। আমি এক পা পিছিয়ে এসে তাকে বকতে যাচ্ছিলাম, কিন্তু তার মুখের দিকে চেয়ে আর বকা হলো না। দেখলাম চোখ দুটো অশ্রুতে চকচক করে উঠছে। বললাম, তুমি ভাবছো কেন? কোনো ভয় নেই, ওখানে সুখে থাকবে, চলো। ছবি মাথা নামিয়ে আমার স্ত্রীকে সালাম করতে যাচ্ছিল। তিনি এক লাফে 10 হাত দূরে গিয়ে বলে উঠলেন, ধুরো ছেড়ি, এমনি নানান পাপে বাঁচি নে। তারপর ছবি বেদনা ভরা চোখে বারবার পেছনে তাকাতে তাকাতে ভদ্রলোকের সঙ্গে স্কুটারে গিয়ে বসল। পরের দিন অফিসে বড় সাহেব ডেকে বললেন, করিম সাহেব, আপনার টেলিফোন। সাধারণত আমার কোনো টেলিফোন আসে না, তাই অবাক হলাম। দুশ্চিন্তা নিয়ে গিয়ে টেলিফোন ধরলাম। হ্যাঁ, ঠিক তাই, পূর্বদিনের সেই বন্ধু বললেন, আরে করিম সাহেব না? বললাম, জি হ্যাঁ। হো হো করে হেসে উঠলেন তিনি। হাসতে হাসতেই বলতে লাগলেন, আরে শুনেছেন, ধুত্তুরি, আপনারা যে কি সাহেব, কিছু বোঝেন না এ সংসারের। এদিক থেকে তিনি আমাকে ধিক্কার উপদেশ এসব দিতে লাগলেন, কিন্তু আসল অপরাধটা যে কি তা বলছেন না। আমি বললাম, আপনি এত সব বলছেন কিসের জন্য? তিনি টেলিফোন ফাটিয়ে হো হো শব্দে হাসির আবেগ জড়িয়ে বললেন, এতক্ষণেও বোঝেননি? আরে ওই মেয়েটা, ছবি নাকি নাম, সে প্রেগনেন্ট। আমার বুড়ো মা দেখেই ধরে ফেলেছেন। তারপর আমায় সে কি বকাবকি, বললেন, যা শিগগির পা বিদায় করে আয়, যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। আমি বললাম, তারপর? জবাব এলো, তারপর আর কি, বোধহয় আমার স্ত্রী আপনার ওখানে তাকে পৌঁছিয়ে দিয়ে এসেছে। আমি বললাম, ভালো। অনেক শঙ্কা নিয়ে বাসায় ফিরলাম। আসতেই গিন্নি সোৎসাহে কাছে এগিয়ে এসে শোনা কথা রিপোর্ট করতে লাগলেন।
সবশেষে বললেন, আমি তখনই বলেছিলাম মাঝে মাঝে কোথাকার কে ঠিক নেই, ঘরে তো জায়গা দিচ্ছ, শেষে বিপদ হবে। একটু গম্ভীর স্বরে গিন্নিকে বললাম, ঠিক আছে। গিন্নি তেড়ে উঠলেন, কি ঠিক আছে? সব কথাই অমন এড়িয়ে গেলে চলে না। বললাম, দেখা যাক কি করা যায়। গিন্নি তবু গজগজ করতে লাগলেন, না, তুমি শিগগির ব্যবস্থা করো, আমি এসব ঝামেলা ঘাড়ে রাখতে পারবো না। বললাম, একজন মানুষ তো, কুকুর বিড়াল তো নয় যে মাঠে ঘাটে ছালাই ভরে ফেলে দিয়ে আসবো। এ কথা বলে ফিরে যাচ্ছিলাম ঘরে কাপড় ছাড়বার জন্য। দেখলাম রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছে ছবি। চোখে মুখে ছড়িয়ে আছে এক সাগর বেদনা, তাতে উৎকণ্ঠার ঢেউ। বললাম, কিরে, কিসব শুনছি? ছবি মাথাটা নত করলো। আমি তার দিকে একাগ্র দৃষ্টিতে তাকালাম। হ্যাঁ, ঠিকই, তার স্তন দুটো দুধভারে নমিত, আশা আকাঙ্ক্ষার প্রতীক তার দেহে ঢেউ খেলছে। হ্যারিকেনটার আলো স্থিমিত হয়ে এসেছে, চোখে আর ভালো দেখা যাচ্ছে না, মনে হলো তেল নেই। কিন্তু গল্পটাও এমনভাবে জমে উঠেছে যে উঠে গিয়ে তেল ভরতেও ইচ্ছে হচ্ছিল না, তবু উঠতে হলো। হ্যারিকেনটা হাতে খাটের নিচে যেখানে তেলের বোতলটা রাখা ছিল সেদিকে এগুচ্ছি। এমন সময় বা হাতের পাশে দরজায় মৃদু ধাক্কা। ঘরে কেউ আছেন বাবা? ক্রস্ত হাতে দরজাটা খুলে ফেললাম। বাইরে মৃদু বৃষ্টি নামছে, তার মধ্যে দাঁড়িয়ে আছে তিনজন মহিলা, একজন বৃদ্ধা, একজন কিশোরী এবং আর একজন তারও একটু উপরে। হ্যারিকেনের আলোতে তেমনি মনে হলো। বৃদ্ধা সকাতরে আবেদন জানালেন, বাবা, আজকের রাতের মতো আমাদের মাথা গুঁজবার জন্য একটু ঠাঁই দিতে হবে। সকালে উঠেই যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। এ দুটি আমারই মেয়ে। যে বাসায় থাকতাম তা এখন সাঁতার পানিতে। রাস্তায় আশ্রয় নিয়েছিলাম, চিল শুকনের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পালিয়ে এসেছি। তোমার দোকানে পায়ে ধরছি বাবা, না বলো না। ঝপঝপ করে বৃষ্টির বেগ 4 গুণ হলো। কোনো দ্বিধা না করেই বললাম, ভেতরে আসুন। আল্লাহ তোমার ভালো করুক বাবা, 100 বছর পরমায়ু হোক। বৃদ্ধা আমাকে আশীর্বাদ করলেন। খাটের এই পাশে যেখানে বসে আমি গল্প পড়ছিলাম সেই জায়গাটা দেখিয়ে বললাম, ওখানে কোনো মতে শুয়ে রাতটা কাটান। আধো ভিজা সঙ্গের মেয়ে দুটো নিথর হয়ে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়েছিল। যৌবন স্ফীত তাদের দেহের পানে লজ্জার সংকোচে আমি তাকাতে পারছিলাম না। ভাবছিলাম, তাকালেই হয়তো আমার দৃষ্টিকে ওরা রাস্তার ওই চিল শকুনের দৃষ্টি বলেই মনে করবে। তবু বললাম, ভয় কি বোনেরা, ও পাশে একটু সরে কাপড় চোপড় চিপে নিয়ে শুয়ে পড়ো। তাকিয়ে দেখলাম কাশেম ঘুমে অচেতন। করিম খাঁ সাহেবের মাটির দামের দাম গল্পটির নায়িকা ছবি তখনও আমার মনে দ্রুত স্পন্দন জাগিয়ে চলছিল। তাই সদ্য আগত শরণার্থীদের কথা বেমালুম পেছনে ঠেলে ফেলে কাশেমের একপাশে খাটের উপর কাত হয়ে শুয়ে আবার ছবির কথা পড়তে শুরু করলাম। ছবিকে কিছুটা সান্ত্বনা দেবার জন্যই আমি হালকা হতে চেষ্টা করলাম এবং হেসে বললাম, যা হবার তা হয়ে গেছে, এর জন্য ভেবে কি হবে রে? বাঁচবার একটা কিছু উপায় হবেই, ভাবিস নে, দেখি কি করা যায়। এ কথা বলে আমি আবার সামনে পা বাড়ালাম। যাই, কাপড় চোপড় ছাড়ি। যেতে যেতে ফিরে তাকিয়ে দেখলাম ছবি যেন একটু সহজ হয়েছে, স্বস্তি ফিরে এসেছে তার মুখে। এত সহজে ছবির সান্ত্বনা খুঁজে পেলেও আমি কিছুতেই মনের অস্থিরতা থেকে রেহাই পাচ্ছিলাম না। ওকে নিয়ে এখন কি করি? মনে মনে নিজের স্ত্রীর উপর এই ভেবে রাগ হচ্ছিল যে মেয়ে হয়ে একজন মেয়ের দুঃখ সে বুঝতে পারছে না। কোথায় এই অবস্থায় একটু সান্ত্বনা দেবে তা না, দুহাতে ছাইপাশের মতো আস্তা কুড়োয় ঝেঁটিয়ে ফেলে দিচ্ছে। সারা বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত ছবির ভাবনা থেকে কিছুতেই রেহাই পাচ্ছিলাম না। শোবার পূর্বে গিন্নি তির্যক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ও মেয়েটার যে কোনো ব্যবস্থা করলে না, বলো তো ওকে এখন আমি শুতে দিই কোথায়? বললাম, বাড়িতে এত জায়গা রয়েছে, আর ওর শোবার মতোই জায়গা হবে না? তিনি তড়িৎ জবাব দিলেন, তুমি তো চট করে কথাটা বলে ফেললে, কিন্তু চাকর বাকরের সংসার আমার, আর তাদের চাউনি দেখে মনে হচ্ছে ওর স্বভাবটির খবরও কি করে যেন এরই মধ্যে তারা সংগ্রহ করে ফেলেছে। শেষে এই নিয়ে একটা কেলেঙ্কারি বেঁধে না যায়। আমি বললাম, ভেতরের যে বারান্দায় কুকুরটা থাকে তার দুদিকে দরজা বন্ধ করে একদিনের জন্য কুকুরটা বাইরের রাস্তায় রেখে দাও,
আমাদের জানালা তো খোলা থাকবে, তাছাড়া এ বারান্দায় ঢুকবার আর কোনো পথও নেই। আজকাল রাতের মতো ওখানেই ওকে থাকতে দাও, কাল সকালে একটা বন্দোবস্ত অবশ্যই করব। চারিদিকে ডুবো ডুবো পানি, কুকুরটাকে সাপ পোকামাকড়ে কাটুক আর কি। ক্ষোভ প্রকাশ করে যদিও গিন্নি কথা বললেন, তবু আমার বুদ্ধি মতো ওর শোবার জায়গা ওখানেই করলেন। আমি শুয়ে শুয়ে কেবলই ভেবে চলছিলাম লক্ষ্মী ছাড়া মেয়েটা কোথা থেকে কি করে পেটে এটা জুটিয়েছে, এ কথাটা জানতে হবে। আবার ভাবছিলাম জেনেই বা কী করব? যার নিকট থেকে এটা জুটিয়েছে সে হয়তো পরম আনন্দে সমাজের মাথার মণি হয়ে বসে আছে, আর এ হতভাগী সমাজের পায়ের ধাক্কায় দৌড় থেকে দৌড়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। অনেক সময় ধরে আমি চিন্তা করছিলাম কি করে এই ভাবনা থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু কিছুতেই নিস্তার পাচ্ছিলাম না। তখন পাশে আমার স্ত্রী নিরুদ্বেগে নাক ফোঁস করে ঘুমোচ্ছে। মেয়েটার কি গতি হবে, ওর জীবনটা এই সমাজের চাপে থেতলে যাবে ইত্যাকার ভাবনা ভাবতে ভাবতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। করিম খাঁ সাহেবের মাটির দাম গল্পটা এ জায়গায় তেমন রসালো হয়ে ওঠেনি, কেমন জলো জলো হয়েছে। আজকালকার গল্পের আমেজ এবং ঢং অনুযায়ী এ উচিত ছিল। এ সময় নায়ক নায়িকার প্রেমে পড়ে বিছানা ছেড়ে চুপি চুপি তার সান্নিধ্যে উঠে যাওয়া উচিত ছিল, এবং উচিত ছিল জানলা বিচ্ছুরিত আলোকে তার অর্ধনগ্ন দেহ দু চোখ দিয়ে অবরিত লেখন করে, তারপর প্রেম নিবেদন। সে কারণে লেখাটা বুকের ওপর ফেলে আমি উক্ত সব কথা ভাবছিলাম। ঘুমেও দু চোখ ঢুলু ঢুলু লাগছিল। গল্পটি শিওরে সরিয়ে রেখে বাতিটা নিভু নিভু করে নিচে নামিয়ে রাখলাম এবং দু চোখ মুধে গল্পের পরিণাম ভাবতে ভাবতে ঝিমুতে লাগলাম। তারপর বোধহয় ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের ঘোরেই মনে হলো কারা যেন আমার কাছে কাছেই কথা বলছে। হ্যাঁ ঠিকই, ওই তো নায়ক এখন উঠে এসেছে এবং নায়িকার সঙ্গে প্রেমালাপ করছে। তাহলে আমি স্বপ্ন দেখছি এবং আমার স্বপ্নে গল্পটা খুব জমে উঠেছে। কিন্তু না তো, আমি তো ঘুমিয়ে নেই, জেগেই আছি। তাহলে কথা বলে কে? কার সঙ্গে কথা বলে? একটু বুঝতে চেষ্টা করলাম। তাই তো, আমার পাশে কাশিমকে দেখছি না। এতক্ষণে আমার মনে হলো কথা বলবার মতো লোক এ ঘরে আরও আছে, তারা শরণার্থী। কান পেতে সে কথা শুনতে চেষ্টা করলাম। দুদিন কিছু খাওনি? আমাদের ঘরে আধখানা রুটি আছে, দিচ্ছি, খাও। তারপর মনে হলো চির বুভুক্ষুর মতো একজন গোগ্রাসে সে রুটি গিলছে, তারপর ঢক ঢক করে এক গ্লাস পানি খেলো। মনে মনে এই ভেবে অনুতপ্ত হলাম কাশিম আমার চেয়ে মহৎ, না হলে ওদের যখন আশ্রয় দিয়েছিলাম তখন ওরা খেয়েছে কিনা সে কথা জিজ্ঞাসা করবার মতো খেয়াল আমার হয়নি কেন। রাতে দুজনে একটা পাউরুটির অর্ধেক খেয়ে আর অর্ধেক রেখেছিলাম সকালের টিফিনের জন্য। কাশেম দয়াপরবশত হয়ে সেই রুটি দিয়ে আত্মের প্রাণ বাঁচাচ্ছে। ভারী খুশি হলাম কাশেমের উপর। তার একটু পরেই মনে হলো কাশেম মেয়েটাকে জাপটে ধরে চুমু খাচ্ছে, এবং মেয়েটাও। হঠাৎ আব্দুল করিম খাঁ সাহেবের গল্পের নায়িকা ছবির কথা মনে হলো আমার। আর এ মেয়ে দুটোর ক্ষণিক দেখা ফুলের মতো মুখ দুখানা যেন ছবির বিষাদ ভরা মুখে রূপান্তরিত হয়ে গেল।